সুপ্রিয় দর্শক, আমি তাজর মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে তাগিদ দিয়েছেন। তবে বিএনপি এতে সন্তুষ্ট নয়। দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ আজকে প্রশ্ন তুলেছেন নির্বাচনের সময় নিয়ে কেন স্থির হতে পারছেন না প্রধান উপদেষ্টা। অন্যদিকে গণ অভ্যুত্থানের পথ বেয়ে আসা কয়েকটি দল বলছে সংস্কার ছাড়া নির্বাচন মানেই আবারও একই পরিণতির আশঙ্কা। গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে এই মতপার্থক্য কি রাজনৈতিক পরিবেশকে ঘোলা করে তুলছে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নির্বাচিত অনির্বাচিত বিতর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সহ সম্পাদক বিএনপি, এবং নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি, চারুকলায় সাজ সাজ রব। পুরনো বছর বিদায়ের চৈত্র সংক্রান্তি, আনন্দ শোভাযাত্রায় থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা, পরা যাবে না মুখোশ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। প্লট দুর্নীতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপ আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পদ্মা ও ইউনিয়ন ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আসামি ৩১ জন। মডেল মেঘনার আটক আদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল, গ্রেফতার প্রক্রিয়া সঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা। সরিয়ে দেয়া হলো ডিবি প্রধানকে। এবং শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল 10 টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীতে 12 টাকা বৃদ্ধি। নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকে কার্যকর, জানালো বিইআরসি। আমরা আলোচনায় আসি। প্রথমেই নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আমাদের প্রশ্ন যে আজকে আপনাদের দলের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টা কেন আসলে নির্বাচনের তারিখ নিয়ে স্থির হতে পারছেন না, সেই প্রশ্ন তিনি তুলেছেন। আপনাদের কি কোনো ধরনের আশঙ্কা আছে কিনা এই বিষয়টি নিয়ে? এত জোরালোভাবে তিনি কেন বললেন আজকে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা তো আমাদের দল প্রতিদিনই প্রায় বলছে যে আমাদের অবশ্যই সন্দেহ আছে। এই যে নির্বাচনের আজকে 8 মাস চলছে, প্রায় 8 মাস মানে শেষ হওয়ার পথে, সেইখানে আপনার এখনো কোনো দিন তারিখ ক্ষণ ওরকম কিছুই নেই। যদি এটা হয়, আপনি দেখেছেন গতকালকে মাত্র কয়েক মিনিটের মানে ঘন্টা খানেকের মধ্যে 2বার তাদেরকে জানাতে হয়েছে। একবার বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, আচ্ছা ফাইন। তার কিছুক্ষণের মধ্যেই আবার বলা হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 26 জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা প্রেস সচিবটা ক্লিয়ার করেছেন বিষয়টা। এটা ক্লিয়ার করতে এতক্ষণ লাগার তো কথা নয়। এটা তাদের এত সন্দেহ কেন? এবং এইখানে দেখেন ফেক কিছু, হ্যাঁ, স্লিপ অফ টাং কি হতে পারে? স্লিপ অফ টাং কি প্রতিদিনই হয়? আমাকে বলেন তো আপনি। স্লিপ অফ টাং একটা টাইমে হতে পারে, সেটাও বলে দেয় যে না আমাদের এখানে একটু বুঝাতে ভুল হয়েছিল, এই কথা বলতে পারে। এটা প্রতিদিনই এরকম হচ্ছে, প্রায় দিনই এরকম হচ্ছে। যখন কথা বলছি সেই ডিসেম্বর থেকে এখন 4 মাস প্রায় চলে যাওয়ার, 3.5 মাস, সে একই অবস্থা। তো সেই জায়গায় আপনার আর কিছু লোক ইন দ্য মিন টাইমে যা করছে, ফেক কিছু আইডি খোলা, যে আইডিগুলো নিজস্ব নাম ব্যবহার করে না, আমরা ধরে নিতে পারি যে তারা ফেক। এবং এই ফেক আইডির, ফেসবুক আইডির ছড়াছড়ি বাংলাদেশে এখন। সেই ফেক আইডিগুলো থেকে বলা হচ্ছে এই সরকারকে 5 বছর চাই, কেউ আবার বলছে এটা নিয়ামত যতদিন থাকতে পারে তো ততদিন থাকুক। এগুলো তো আসলে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়া, গণতন্ত্রকে ধ্বংসের পায়তারা। তো গণতন্ত্রের জন্য এত লড়া, এত আন্দোলন, এত কিছু, তাহলে কি সমস্তই বৃথা যাবে? তাহলে কি আপনি দেখেন যে আগের যে পতিত সরকার যেভাবে ছিল, সময় ক্ষেপণ করেছে, তারা একটা লামসাম, আগের আপনার ফ্যাসিস্ট আপনার নির্বাচন কিন্তু তারা সঠিক টাইমে দিত, নির্বাচন হতে দিত না, কিন্তু নির্বাচনের সমস্ত ব্যয় করত, আরও বেশি ব্যয় করত, অনেকের
পকেটে আপনার উৎকোচের টাকা ঢুকিয়ে দিত, যে কোনোভাবে বাই হোপ অ্যান্ড বাই ক্রোক তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, এটার জন্য তারা যা যা করার তাই তাই করতে, এবং দেখা যাইতো যে 5 দিন আগেই নির্বাচন দিয়ে দিয়েছে। তো এটা ছিল আগের এক সিস্টেম। আর এখনকার সিস্টেম, নির্বাচনে যাওয়া যাবে না কিন্তু সময়টা বাড়ানো যাবে। তো যে সরকারটা আমরা চাই, দেখেন ডক্টর ইউনূস সাহেব বিশ্বে গ্লোবাল লিডার। মনিয়াপা, আমি কি প্রশ্ন করতে পারি একটা? সেটা হলো যে প্রধান উপদেষ্টা কি কখনো ডিসেম্বর এবং জুনের বাইরে বলেছিলেন কিনা? সময় বাড়ানোর কথা আপনি বলছেন, তো জুনের থেকে তো এক্সটেন্ড করার কথা কেউ এখন পর্যন্ত বলেনি। জুনে থেকে এক্সটেন্ড করার কথা বলেনি। আপনার যদি আপনার ডিসেম্বরে নির্বাচন হয় 6-7 মাস আগে, তাহলে তো একটা অ্যাপ্রক্সিমেটলি আপনার জানেন যে ইসি তারাও বলছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তারা প্রস্তুত। তো এই ধরনের, তাহলে তার এই সমস্যাগুলো থাকার কথা না। রাজনৈতিক দলদের নিয়ে বসে একটা দিন তারিখ ঠিক করলেই হয়। দিন তারিখ ঠিকের আগে ধরেন আমাদের সন্তানরা পরীক্ষা দেয়, যে বাইরের দেশের সাথে যে রেজিস্ট্রেশন করে, আর 1 বছর আগেই জানে তাদের কোন পরীক্ষাটা কয় তারিখে হবে। তো এইটা বিশ্ব এখন এই জায়গায়। তো বিশ্বের সাথে যদি আপনি দৌড়িয়ে চলতে হয়, তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনাকে ওইভাবেই কথা বলতে হবে প্রতিদিন। এত বড় বড় মানুষের কথা যদি তবে এইসব দিয়ে হয়, এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল আপনার পত্রিকা, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে সাক্ষাৎকারে এই ধরনের যদি তবে দিয়ে হলে কিন্তু আমাদের ইজ্জতটা কিন্তু জায়গা মতো থাকে না, আমাদের পজিশনটা হ্যাম্পার হয়। সেই জায়গা থেকে আমরা কথা বলছি যে তারা সঠিক একটা নিয়মে কথা বলুন। তো তারা এইভাবে বলাচ্ছে, কাউকে দিয়ে, নতুন দলদের দিয়ে বলাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর চাই। আমরাও চাই, জনগণ যদি ভোট দেয় খারাপ কি, থাকুক না। আমি যে কথাটা বলছিলাম যে প্রধান উপদেষ্টা উনি গ্লোবাল লিডারের অনেক কাজ থাকে। তো উনি এই দেশের ক্রাইসিস মোমেন্টে এই দেশের দায়িত্বটা নিয়েছেন। ক্রাইসিসটা পার হয়েছে ইতিমধ্যে। ক্রাইসিস পার হওয়ার পরে উনি সঠিক মতো একটা নির্বাচন দিয়ে দিবেন, এটাই আমরা তার কাছে আশা করছি। উনি বিতর্কিত হোক, এটা আমরা আশা করি। আপনারা বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টা আসলে স্থির নয়, মানে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে আপনারাও কি আসলে অনেকটা অস্থির হয়ে পড়েন নির্বাচন প্রশ্ন আসলে? মানে আমি যদি একটু স্মরণ করি যে গত বছর ডিসেম্বরে আপনারা বলেছিলেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন দিতে হবে, মানে আপনারাও কি একটু অস্থির হয়ে পড়ছেন? আমরা অস্থির হব কেন? নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনটা যদি সুষ্ঠু হতো বিগত সরকারের, তাহলে কিন্তু দেশে এত কিছু হতো না। যদি সত্যিকার অর্থে নির্বাচন হতো, তাহলে কিন্তু তারা এত সিট পেত না। তার মানে যদি তারা সরকারেও থাকতো, বিরোধী দল কিন্তু স্মার্টলি একটা বিরোধী দল হতো, যারা কিনা ছায়া সরকার হিসেবে কাজ করতে পারতো। তো সেই ছায়া সরকার যদি কাজ করতো, তারা কিন্তু এত চরম স্বৈরাচার হওয়ার সুযোগ পেত না। তাহলে সব কিছুর কাহিনীর পেছনে কিন্তু নির্বাচনটা। তো সেই নির্বাচনে যারা আসছে, কেয়ারটেকার সরকারের মতোই ইন্টারিম গভর্নমেন্ট। তো এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কেয়ারটেকারের মতোই হয়, তাহলে 3 মাসের জায়গায় না হয় দেশের অবস্থা সঙ্গীন ছিল, না হয় 6 মাসে নির্বাচন দিবে। সেইখানে তো 1 বছর 1.5 বছর পরে দিতে পারে না। 1.5 বছর পরে দিলেই যে তাদের সেটা নেওয়া হবে। আর আমি গণতন্ত্রকামী একজন মানুষ, আমি গণতন্ত্রকামী একটা দলের আমি সদস্য, তাহলে আমি নির্বাচন চাইতে আমার সমস্যাটা কোথায়? বাংলাদেশের জনগণ বহু বছর ভোট দিতে পারে না। যে ছেলেটার বা মেয়েটার বয়স এখন 40 বছর, তারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। সে তার নিজস্ব আঙ্গিকে ভোট দিতে চাওয়াটা কি অপরাধ? সে ভোট দিতে চাওয়াটা কি অস্থিরতা? এটা আপনি কেন বললেন আমি নিজেও বুঝলাম না। কারণ গণতন্ত্রের প্রথম ধাপটাই হচ্ছে আপনার নির্বাচনটাকে সঠিকভাবে সংখ্যাগরিষ্ঠ ভোটে যে এগিয়ে থাকবে তাকেই সরকারে নেওয়া হবে, সংখ্যালঘিষ্ঠ যে থাকবে তাকে বিরোধী দলে নেওয়া হবে। এটার নামই গণতন্ত্র। তাহলে আপনি তো পরীক্ষা করতেই পারলেন না। আপনি একবার সংস্কার বললে সময় নষ্ট করছেন, একবার বলছেন যে না দেশের অবস্থা আইন শৃঙ্খলার প্রবলেম বলে সময় নষ্ট করছেন, একবার বলছেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না, সময় নষ্ট করছেন, একবার বলছেন ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না, সময় নষ্ট করছেন, একবার বলছেন আপনি যে নির্বাচনের কথা বললে আমাদের উন্নয়নে ব্যাঘাত ঘটে। সে আগে সরকারের মতো, আপনি আগে সরকার যে পথে হাঁটতো, আপনি যদি একই পথে হাঁটেন, তাহলে আমি তো কি বলে গোয়াল পোড়া গুরু, আমি তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। অসংখ্য ধন্যবাদ। আমি একটু নাজমুল হক প্রধান ভাই আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে আপনারও কি আসলে প্রধান উপদেষ্টার বার্তায় আসলে অনেকটা স্থিতিশীলতার অভাব বা মানে অস্থির লাগে কিনা?
অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাকে। বিশেষ করে সময় টিভিতে আমি স্বৈরাচারী সরকার পতনের আগে এসেছিলাম, এর পতনের পরে আজকে ফার্স্ট এলাম। তা আমি এই সুযোগে আমি একটু কলা কৌশলী যারা আছেন কর্মচারী এবং শ্রোতা সবাইকে নববর্ষের শুভেচ্ছাটা আগামীকাল দিতে চাই। আমি এই বিষয়ে যে কথা বলছি, গতকালই আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে আমরা কিছু প্রস্তাবনা নিয়ে বৈঠক করেছি। এর আগে আমরা সংস্কার কমিশনের যে স্প্রেডশিট যেটা আমাদেরকে পাঠিয়েছিল, আমরা আমাদের পার্টির মধ্যে বিভিন্ন কমিশন করে আমরা সেগুলির জবাব দিয়েছি এবং গতকালকে আমরা সাক্ষাৎ করেছি, প্রায় 2 ঘন্টা 20 মিনিট আমরা কথা বলেছি। আমরা একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে রাজনীতিটা বিতর্কের বিষয় এবং ধর্ম বিতর্কের বিষয় না। আমরা বরাবরই আমাদের দল ধর্ম ও রাজনীতিকে একসঙ্গে মেশাতে চাই না আমরা, এবং সেই জায়গায় আমরা আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আজকের সংস্কার কমিশন যে প্রস্তাবগুলি আনছেন আমরা দেখতে পাচ্ছি সেখানে ধর্মীয় বিষয়গুলিকে ঠিক রেখে মুক্তিযুদ্ধকে খাটো করে আমাদের কিছু মুক্তিযুদ্ধের কিছু যেগুলি দিক নির্দেশনা ছিল সেগুলো বাদ দিয়ে নতুন করে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছেন এবং সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করছেন বেশি সংস্কার করলে দীর্ঘ লাগবে। এটা একটা ডিপ্লোম্যাটিক টার্ম সরকারের পক্ষ থেকে ব্যবহৃত হচ্ছে। এখন এটা ব্যবহৃত কোত্থেকে আসছে, কেমন করে আসছে, এটা নিয়ে প্রশ্ন কিন্তু তোলা যায়। যেমন ধরেন এই যে উনি কথাটা বললাম, ওনার সঙ্গে একমতে প্রশ্ন করতেছি যে এই যে ডিসেম্বরের মধ্যে ভোট, আবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট, ডিসেম্বর কথাটা ওইখানকার আজকের দিনে কিন্তু কিছু লুকানো যায় না, কিন্তু পরিষ্কার ড্রাফটে কিন্তু ডিসেম্বরে উল্লেখ আছে, পরে ঢোকানো হয়েছে। আজকে সরকারকে এই জায়গায় পুশ করতেছেন কেউ কেউ, দেখবেন আমি আজকে বলতে চাচ্ছি আমাদের পার্টির পক্ষে আমরা বলছি যে সংবিধানে রাজনীতি বিতর্কের বিষয়, ধর্ম বিতর্কের বিষয় না। তাহলে আজকে সংবিধানে কেন এইসব বিষয় আপনারা রাখতে যাচ্ছেন? আর যেগুলো মুক্তিযুদ্ধ, আমি দেখলাম যে আপনারা কালকে ঐকমত্য কমিশনের সঙ্গে যে বৈঠক করেছেন তারপরে একটা বিবৃতিতে দেখলাম যে আপনারা বলছেন যে 24 এবং 71 দুইটাকে এক কাতারে এনে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে। এখানটা আমার বাঙালি জাতীয়বাদী ধারাবাহিক আন্দোলনটাকে খাটো করে একটাকে মহিমান্বিত করে তো লাভ নাই তো আমার, তাহলে আমার টোটাল স্পিডটাই নষ্ট হয়ে যাবে। তো আমি যতগুলি অভ্যুত্থান এখানটা হয়েছে, আপনি 90 বলেন, এটা ভালোর জন্য হয়েছে। আমরা অর্জন করতে পারিনি, কতটুকু পেরেছি সেটা আলোচনা হতে পারে যে আমরা এটা ছিল লক্ষ্য পারিনি অর্জন করতে, 90-তে লক্ষ্য পারিনি, কিন্তু তার মানে এই না যে ওটাকে ম্লান করে দিয়ে আমি এটাকে মহিমান্বিত করে আমি বিশাল কিছু অর্জন করে ফেলবো। নো, এটা করলে আমাদের ইতিহাসটাকেও কলঙ্কিত করা হবে এবং কালিমালিপ্ত করা হবে আমাদের ইতিহাসটাকে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় আমি খুব পরিষ্কার বলতে চাই, সরকারের পক্ষ থেকে এই যে কথাটা কম সংস্কার করলে এখনই হবে, বেশি সংস্কার দেরি লাগবে, তাই না? ইট ইজ ভেরি মাচ, আমি বলবো ইট ইজ ডিপ্লোম্যাটিক ওয়ার্ড, ইউজ দি পাওয়ার, ক্ষমতাটাকে ব্যবহার করে এটা বলা হচ্ছে। এটা ঠিক না, ঠিক না। এই কারণে আমরা বলেছি যেগুলি সংশোধনী, যেগুলি এমনি অর্ডিন্যান্স দিয়ে করা যায় সেগুলো করে ফেলবেন, আর যেগুলি বেসিক মৌলিক সংস্কার যে বিষয় সেটা পার্লামেন্টেই করতে হবে, এটা আপনি করতে পারবেন না তো এখান থেকে, তাই না? বাট ইউ ক্যান ডেভেলপ এ প্রপোজাল সবার ঐক্যমতের ভিত্তিতে। বিষয়টা হচ্ছে এই জায়গায় বাংলাদেশের রাজনীতিতে বেসিক মৌলিক পার্থক্যের জায়গা আছে দুইটা। এক, মুক্তিযুদ্ধের সময় এই জায়গায় আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল এই জায়গায়। তাহলে সেই এখন এখানটা ধর্মপন্থী দলগুলি ওনারা এসছে রাজনীতিতে, ওনারাও রাজনীতি করবে, তাহলে এখানে একটা কম্প্রোমাইজের জায়গা লাগবে। তো ডেমোক্রেসি তো কম্প্রোমাইজ, ডেমোক্রেসি আলাপ আলোচনার বিষয়, তাই না? তো এখানটায় তো কোনোটা চাপিয়ে দেওয়ার বিষয় না। তাহলে সেই জায়গায় সেই আলোচনাটা করার জন্য সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে সংস্কারের ক্ষেত্রে, তাই না, তাহলে তো সেক্ষেত্রে তো সমস্যা তৈরি হবে, তো কোনো সমাধানই এগোবে না। আমরা সেক্ষেত্রে বলতে চাই সরকারকে, বিএনপি কারেক্টলি বলছে এখানটায় যে ন্যূনতম যে সংস্কারটা দরকার নির্বাচনের জন্য আপনারা সেটা সমাপ্ত করেন। আপনারা এখানটা কেন মনে করতেছেন যে আপনারাই সর্বসর্বা, আপনারা যেটা সেটাই ভালো, আর কতগুলি রং মেসেজ জাতির কাছে দিয়ে দিচ্ছেন কি এই সংবিধানটাই হচ্ছে সমস্ত অনাচারের মূল। আমি পরিষ্কার বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল, আপনি জানেন, নিক্সনের সেক্রেটারি গদিচ্যুত হয়েছিল, সংবিধানে লেখা ছিল ওয়াটারগেট কেলেঙ্কারি করো। অথবা সাম্প্রতিককালে ভারতে বিজেপি এই যে তাদের প্রধান নির্বাচন কমিশন নিয়োগে আগে বিধান ছিল সরকারি দলের সংসদীয় দলের নেতা, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি মিলে প্রধান নির্বাচন কমিশন ঠিক করবেন। এবার বিজেপি ওই প্রধান নির্বাচন কমিশনের বিচারপতিটা বাদ দিয়ে করে ফেলছে, হাইকোর্টে মামলা আছে, তারপর নিয়োগ দিয়ে দেয়। তাহলে এটা একটা কোনো ব্যক্তির, কোনো লোকের তার আকাঙ্ক্ষা ডিজায়ারের কারণে তৈরি করার সে ফ্যাসিস্ট হইতে পারে। ফ্যাসিজম কোথাও লেখা থাকে না, বলে সংবিধানের কারণে ফ্যাসিজম হয়ে গেছে, বদলাইতে হবে, তাই না? এটা রং মেসেজ। দ্বিতীয় মেসেজ হচ্ছে এই লোকটার কারণে হয়েছে। নো, আপনি যদি খেয়াল করেন ওই শেখ হাসিনা তো 96ও পাওয়ারে ছিল, তখন তো ফ্যাসিজম করে নাই। তাহলে এটা করার প্রেক্ষিত অনেকগুলি বিষয় আছে যেগুলি আলোচনা করে। তারপর আমরা বলতে চাই
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামাত আছে, জামাতকে আগের রাজনীতির ধারাটা তো আমরা চাই না। আমরা চাই সমস্ত রাজনৈতিক শক্তিগুলি যে মতই থাক না কেন, কেউ খেলাপথে কায়েম করতে চাও, কেউ ইসলামী বিপ্লব করতে চাও, কেউ সমাজতন্ত্র বিপ্লব করতে চাও, এই সবারই মৌলিক জায়গায় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ভিত্তি ঠিক করতে হবে, সেটা হচ্ছে সংবিধান। জি, আপনাকে আরেকটা প্রশ্ন করতে, সেটা হলো যে আপনি ঐক্যমত কমিশনের সঙ্গে কালকে বৈঠক করেছেন, আপনার আসলে সংস্কার প্রক্রিয়া যেটি কারণে আসলে নির্বাচন বা সংস্কার যেটি আসলে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, সংস্কার প্রক্রিয়া আপনি আসলে অগ্রগতি কতটা দেখেন, আসলে সেটি কি সন্তোষজনক অগ্রগতি কিনা? না, একটা হচ্ছে যে এটা ভালো, আমি যে সংস্কার কমিশন সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে ভালো। আমি বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলতে চাই 90-তে এরশাদ পতনের পর সে সময় টাস্কফোর্স হয়েছিল, টাস্কফোর্স, জি, অনেক ভালো প্রপোজাল হয়েছিল টাস্কফোর্স, তাই না? সেই প্রপোজালগুলো কিন্তু পরবর্তীকালে রাজনীতি গ্রহণযোগ্য হয় নাই। তাহলে আমার কথাটা হচ্ছে যে আমি ভালোটা রেডি করলেই তো হবে না, আমাকে অ্যাডাপ্টেশন, আমাকে এখানকার রাজনৈতিক শক্তির সঙ্গে এটা একটা সমন্বয় তৈরি করতে হবে। তো আজকে আমি মনে করতেছি এখানে আমেরিকার যেরকম এরকম চললো, আমেরিকার মতো রাজনৈতিক কাঠামোটা না এই জায়গায়, বুঝতে পারতো এটা। তাহলে এই কাঠামোর সঙ্গে উপযোগী রেখে আমাকে সংবিধান সংশোধনগুলি করতে হবে। আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, এটা সত্য, আমরা এখানটা ভোট, এটা আমরা বাংলাদেশ কেন পাকিস্তান আজ পর্যন্ত পারে নাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের ধারাটাকে এস্টাবলিশ করতে। এই যে পারে নাই, এর ক্ষেত্রটা বারবার দিতে হচ্ছে কিন্তু আমাকে, পারে নাই দেখেই একটা দল ক্ষমতায় গিয়ে, একটা লোক ক্ষমতায় গিয়ে সে মনে করছে আমাকে আজীবন থাকতে হবে। কারণ এখানে রাজনীতিটা হয়ে গেছে অর্থবিত্ত বানানোর একটা মূল সোর্স, যে রাজনীতি করবে, এমপি হবে, সে ব্যবসায়ী হবে, তাই না? এই জায়গায় লাস্ট পার্লামেন্টও শেখ হাসিনা বলে 61% ব্যবসা হচ্ছে পার্লামেন্টের এমপি, তাই না? তাহলে আমার এই জায়গায় বর্তমান সময় এই জায়গায় আমাকে নির্বাচনের ধারাটাকে যদি আমি পরিষ্কার করতে পারি, পরিচ্ছন্ন করতে পারি, তাহলেই কিন্তু আমরা সেইটা করার জন্য সবসময় আমরা চাই তো অবশ্যই, তাহলেই কিন্তু এখানে বাংলাদেশ রাজনীতির অসঙ্গতি অনেকগুলি প্রবলেম দূর হয়ে যাবে। বলে কেমন, একটা লোক তো কম্পিটিশন করে তো ক্ষমতায় আসতে হবে। জি, আমি আসবো আপনার কাছে আবারও। আমি তার আগে একটু নীলোফার আপনার কাছে আবার প্রশ্ন করতে চাই। আমি সালাউদ্দিন সাহেবেরই আজকের যেই বক্তব্য, সেখান থেকে ধরে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তিনি বলেছেন যে আপনারা অবশ্যই অনির্বাচিত প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন। মানে প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন কি আপনাদের? দেখেন, এই জন্যই প্রতিদিন স্মরণ করে দেওয়া উচিত। আমি মনে করি যে ৭২-এর ৭ই মার্চে শেখ মুজিব অনুমোদন দিয়ে জাতীয় রক্ষী বাহিনী আইন জারি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল। বর্তমান সরকারও এমন কোনো ভূতাপেক্ষ প্রেসিডেন্ট অর্ডার জারি করে কিনা, এটা নিয়েও একটা সন্দেহ আছে জনমনে। তারা এখনই বলছে তারা গণপরিষদ নির্বাচন দিতে পারে, আবার বলছে যে প্রধানমন্ত্রী 5 বছর দেখতে চায়, আবার বলছে যতদিন। এই কথাগুলো কিন্তু, যে কথাটা তখন বলছিলাম যে ফেসবুকে ফেক আইডিগুলো দিয়ে এক একজনে একের অধিক যারা আন্দোলন করেছিল, আমাদের সন্তান, তারা এই জায়গাগুলো ফেসবুকে এত বেশি আইডি তাদের আছে, এক একজনের গালি দেওয়ার সময় শুধু গালিই শুনবেন, গালিই শুনতে থাকবেন। তো এই যে আইডিগুলো দিয়ে যে কাজগুলো কাজে লাগাচ্ছে, সবসময় যে একই বাঘে ধরলো যখন বলে, প্রত্যেক দিন মানুষ দৌড়ে যায়, কিন্তু সত্যিকার অর্থে যেদিন বাঘে ধরে সেদিন কিন্তু আর যায় না। তো যে সেই কারণে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা প্রতিদিনই বলতে থাকবো। আমরা দেখি যে বিএনপি দেখা করতে যাবে এই সরকার প্রধানের সাথে। এটা বললেন কারণ কি, মানে সরকারের বৈধতার ঘাটতি আছে এরকম বোঝাতে কি বলেছেন? না, সরকারের বৈধতার ঘাটতি আছে, নো ডাউট, কিন্তু 10 জনে যদি মনে করে এটা সত্যি, আপনি সংবিধানে কোথাও পাবেন না সরকারের বৈধতার আমি যদি জায়গাটা। সালাউদ্দিন সাহেবকে আমরা কিছু বলছি না, সালাউদ্দিন আমরা সাহেবের রাষ্ট্রের কথা কয়েকদিন চিন্তা আগের করছি। যদি একটু বক্তব্য একটু স্মরণ করি, সেখানে তিনি বলেছিলেন যে সম্ভবত সংবিধান সংস্কার কমিশনকে তিনি সুপারিশ দেওয়ার দিনে যে এই সরকারের বৈধতার কোনো ঘাটতি নেই, তিনিই বলেছিলেন। এটা উনি বলছিলেন, এটা হয়তো বা বলতে হয়, এটা উনি যতই বলুন, উনি যদি স্লিপ অফ টাংকে বলে থাকেন হয়তো বলেছেন, কিন্তু এটাই সত্যি যে এই সরকারের, এটা বিপ্লবের সরকারও না, এটা গণ অভ্যুত্থানের পরে এটা কেয়ারটেকার সরকারও না, যেটা কেয়ারটেকার রায় পেলো কেয়ারটেকারের মধ্যে পড়ে না। তো এই সরকার তো কোনো সংবিধানে নাই। এখন আপনি জনগণ যদি সব মিলে যদি বসে একটা সংবিধান করে সেটা অন্য জিনিস, জনগণ যদি মেনে নেয় সেটা অন্য জিনিস। এবং এটার জন্য সরকারেরও চেষ্টা করতে হবে সব রাজনীতিবিদদের সঙ্গে মানে খুব ভালো আচরণ করা এবং তাদেরকে নিয়ে বসে একটা রাস্তা বের করা। আমরা বলছি না যে এই সরকার এখনই পদত্যাগ করুক, এই সরকার চালাতে থাক, কিন্তু নির্বাচনটা তাকে দিতে হবে। এই জায়গায় উনার সম্মান নিয়ে, উনি অনেক সম্মানিত লোক, আমরা সম্মান করি, আমরা ওনার সম্মানটা ধরে রাখতে চাই।
আমি আগে যখন ওনার কেউ ছিল না তখন কিন্তু আমরা ওনার পক্ষে ছিলাম, ব্যক্তি আমিও বলতে পারি। তো সেইখানে আমি আজকে এই কথাটা বলছি কারণ ওনাকে আমরা আমাদের দেশের অ্যাসেট মনে করি এবং সেই অ্যাসেট ভালো থাকুক, বিতর্কিত না হোক, সমালোচিত না হোক, সেটা আমরা চাই বলেই আমরা মনে করি যে উনি একটা সুন্দর মানে সুষ্ঠু একটা সমাধান দিবেন। সমাধান যদি না হয় তাহলে রাষ্ট্র যদি আবারও খারাপের দিকে যায়, খারাপ হতে 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 চরম পর্যায়ে গিয়ে আজকে দেখেন পুলিশ ট্রমাটাইজ, আপনার প্রশাসন একরকম যা খুশি তাই করছে, যেমনি খুশি তেমনি ওই যে ওই অনুষ্ঠানের মতো। তো এরপরে আপনার কোনোখানে আইন শৃঙ্খলার মানে ভালো অবস্থা নাই, মব মানুষ হাতে তুলে নিয়েছে। এই সময়টা যদি রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের যদি আরো বেশি টানাপোড়েন বাড়ে তাহলে কিন্তু দেশের জন্য ভালো কিছু হবে না। আমরা চাই দেশের জন্য মঙ্গল হোক। ওনারা আমাদের আপৎকালীন সরকার, আমরা এই আপৎকালীন সরকারটা মনে রাখতে চাই, সব সময়ের জন্য মনে রাখতে চাই। ওনাদের সফলতা ব্যর্থতা এখানে ভ্যারি করছে না। ওনাদের ধরেন ওনারা যদি ব্যর্থও হয় ওনাদের তো অভিজ্ঞতা নাই। জি, অসংখ্য ধন্যবাদ আপা। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলেছেন, মবের বিষয়টি তুলেছেন। আমার পরবর্তী প্রশ্ন সেই প্রসঙ্গে থাকবে। তার আগে নাজমুল হক প্রধান ভাই, আপনার কাছে আমি জানতে চাই যে কয়েকটি ঘটনা, বিশেষ করে মেঘনা আলম একজন মডেল, তাকে যেভাবে তুলে নেওয়া হয়েছে এবং সেটি নিয়ে আজকে আইন উপদেষ্টা বলেছেন যে এটা আসলে ঠিক প্রক্রিয়ায় তুলে নেওয়া হয়নি, আবার মানে কেন অবৈধ নয় এই আটকাদেশ মেঘনা আলমের, সেটিও আবার আদালত জানতে চেয়ে রুল করা হয়েছে এটা আদালতে। এই ধরনের ঘটনাগুলোকে আসলে সরকারকে অনেকটা বিতর্কের মুখে ঠেলে দেয় কিনা আপনি কি? একটা বিষয় হচ্ছে কি, একটা খুব পরিষ্কার বললে সরকার, যেহেতু সরকারটা আমাদের জি অন্তর্বর্তীকালীন সরকার, এই যে বুলডোজার যে চালু হলো, বুলডোজার সংস্কৃতি, এটা তো যোগী আদিত্যনাথ চালু করছিল ইতে আপনার ওই যে মুসলিম বাড়িঘরদের ভাঙার জন্য উইদাউট কোর্ট অর্ডার, হ্যাঁ, উত্তরপ্রদেশে। তো বুলডোজার এখানটা করলো, সরকার নির্দেশিত করলো। তো সরকারের পক্ষ থেকে এই যে কাজগুলি করা হলো, হোয়াট ইন্ডিকেটস, এটা কি ইন্ডিকেট করলো, ইনভেস্টিগেট করলো কি? এই যে আজকে একটা মত তৈরি হয়ে যাচ্ছে, এই যে কালকেও চমৎকার একটা সমাবেশ হচ্ছে, সেখানটা গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাটাক হয়ে গেল, নারায়ণগঞ্জে হলো, গাজীপুরে হলো, ভাঙচুর হলো। তাহলে এই যে ঘটনাগুলি হচ্ছে, এর আগে আপনার বাটার দোকান লুটপাট হয়ে গেলো, কেএফসি লুটপাট হয়ে গেলো, সামগ্রিক ঘটনাগুলি তো সরকার ফেল করতেছে। কিছু ধরপাকড় করছে হয়তো এর আগে, কিন্তু অ্যাজ ওয়েল ফেল করছে। কেন ফেল করছে? কারণ সরকার নিজের থেকে এই ধরনের মবকে উস্কাইছে। আপনি হাইকোর্টের ক্ষেত্রে বলেন, সমস্ত ক্ষেত্রেই বলেন, ফলে এখন আর কন্ট্রোল করতে পারছে না সরকার। এই সরকারের পক্ষে দিন যতই দেবে ততই কোনো কিছু কন্ট্রোল করা সম্ভব হবে না। এটা হলো বাস্তবতার দিক। কিছু ক্ষেত্রে কি সরকার নমনীয় বলে আপনার মনে হয়? না, পলিটিক্যাল সেক্টর না, নমনীয় না। বিষয়টা হচ্ছে সরকার লাইন অফ অ্যাকশনই ঠিক করতে পারছে না যে কীভাবে এগুলোকে হ্যান্ডেল করবে। দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে দোদুল্যমতা আছে, দৈন্যতা আছে আমি মনে করি, যার কারণে সরকার ঠিক করতে পারছে না অ্যাজ ওল কীভাবে এগুলিকে দমন করবে, কন্ট্রোল করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিভিন্ন আলোচনা আপনি দেখবেন অ্যাজ এ হোল যে আসতেছে, সেখানটায় আমাদের এখানটা সিরিজ অফ ঘটনা ঘটছে। আপনি বলেন তো, অসংখ্য মাজার ভেঙে দেওয়া হয়েছে, অসংখ্য। আপনার ইভেন কি স্বাভাবিক এই যে অনুষ্ঠান যেগুলো হয়, সেক্ষেত্রে অনুষ্ঠান করার ক্ষেত্রেও মত দ্বিমত তৈরি হয়েছে, বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে এগুলি। তাহলে অ্যাজ ওয়েল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এগুলিকে ট্যাকেল করব, কিন্তু করতে পারছে না। এই যে দ্বৈততা সরকারের, কি কারণটা কি, কেন? ঠিক নির্বাচনের তারিখ দেওয়ার ক্ষেত্রেও আপনি দেখবেন দুবার লেখা হয়েছে ডিসেম্বরের মধ্যে ভোট, তারপরে কথা না জুন পর্যন্ত করতে হবে। এই সরকারের মধ্যে যে সরকার ঢুকে গেছে, এটা প্রধান উপদেষ্টাই ওনার বোঝা উচিত। ওই যে বলেন না, সুর থাকতে গান ছেড়ে দেওয়া, উনি যদি বুঝতে ফেল করেন এটা, তাহলে আমি মনে করব ওনার যে হাইট, ওনার গোটা বিশ্বে যে ওনার যে কী বলে যে সমর্থন বা ওনার যে লাইকিং, সেটা ক্ষতিগ্রস্ত হবে। কেন বলছি? আজকে আপনি দেখেন বলা হচ্ছে এখানটায় যে 1,80,000, পত্রিকাগুলি হাইপ তৈরি করছে 1,80,000 রোহিঙ্গাকে ঢোকাবে। আপনি 80% আরাকানের হচ্ছে বিদ্রোহীদের দখলে, 20% সরকারের দখলে। কার সঙ্গে আলোচনা করবেন আপনি? ইন্ডিয়া তো কালাদান প্রজেক্ট নিয়ে ওইখানটা বিরোধী দলদের সঙ্গে, আরাকান আর্মির সঙ্গে যারা আছে এদের সঙ্গে কথাবার্তা বলতেছে। আমাদের তো সেটা না, 150টার মতো প্রতিফলন দেখি না আমরা। আপনি জাতিসংঘের মহাসচিব আসলে আপনি বলে ফেললেন। দ্বিতীয় কথা, এই যে একটা সমাবেশ যে হলো, বাণিজ্য সমাবেশ হলো না একটা, ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ওইখানকার যে লোকগুলি আসছে, খোঁজ নিয়ে দেখুন তো এই লোকগুলি কোথাকার লোক, অধিকাংশ বাংলাদেশের, ওদের বাংলাদেশে আছে। আবার যিনি একজন খুব মহাস্বরের চিৎকার করে বলছেন যে উনি বিরাট একটা হসপিটাল করবেন আমেরিকাতে, ওর দেখা যায় আমেরিকা ওর কিছুই নেই। তো এগুলি তো
মানুষের মধ্যে এই যে একটা তৈরি করতেছেন, আপনি হাইপ তৈরি করতেছেন, বিরাট কিছু করে ফেলবেন, আসলে তা না। বলে এইগুলি করার মধ্য দিয়ে এটা রাজনৈতিক দল, এটা শেখ হাসিনা করছে এগুলি। উনি সমস্ত করে আপনার কি যেন করে ডাটা সব টেম্পারিং করে উনি লোক সংখ্যা কমায়, বেশি ইনকাম দেখায়, উনি বিরাট উন্নয়ন দেখাইছেন, অথচ সমানে লুটটা করছেন, সব সমান একদম। ওনার জ্ঞাতি গোষ্ঠীর সহ যে লুটটা করছেন বাংলাদেশে, এই লুট তো অন্য পৃথিবীর কোনো সময় কোনো দেশে হয় নাই যা লুট করছেন। এগুলো একদম পরিষ্কার। তাহলে আজকে বর্তমান সময় আমি সরকারকে বলবো, বি সেন্সিবল এবং যে টাস্কটা করার জন্য সেই টাস্কটা সম্পূর্ণ করেন। জি, কারোর প্রলোভনের পর দরকার নাই। আপনি চিন্তা করে দেখুন, একটা নতুন দল করছে, ফাইন, ছাত্ররা আন্দোলন করছে, দল করছে, আমি স্যালুট করি তাদেরকে। হোয়াই নট? দলটা ঘোষণা করার পরে আপনার তো ম্যানিফেস্টো করলেন না, এটা কর্মসূচি দিলেন না, আপনার কি টার্গেটটা কি আপনাদের? যে আমি এই প্রশ্নে আবার আসবো আপনার কাছে, এবং আমি এই পর্যায়ে নীলুফার আপা আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব নিয়ে প্রশ্ন করছিলেন। আমি দেখলাম যে একটি মানবাধিকার সংস্থা গত পরশুদিন সম্ভবত প্রতিবেদন দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের দল অর্থাৎ বিএনপির অন্তর্কোণ শুধু মার্চ মাসে নিহত হয়েছে 17 জন এবং আহত হয়েছে 502 জন, এবং 58টি অন্তর্কোণ ঘটেছে গত মাসে অর্থাৎ মার্চ মাসে, মানে গড়ে হিসাব করলে প্রতিদিন 2টি করে, এবং গত 8 মাসে আপনাদের দলের নিহত হয়েছেন 51 জন অন্তর্কোণ। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেকটা আপনাদের জন্য খারাপ হচ্ছে নাকি? দেখেন, বিএনপি একটা বড় সংগঠন, এখানে অস্বীকার করার কিছু নাই। বিএনপি অনেক একটা বড় সংগঠন। বিএনপির মধ্যে যে কোনো আভ্যন্তরীণ কুন্দল নাই আমি অস্বীকার করব না, তবে হাতে 5 আঙ্গুল সমান থাকে না, একটু টুকটাক হয়। সেই হতে গিয়ে যদি সরকার যদি আইনের শাসনটা সঠিকভাবে বলবৎ করতো, কি হতো? আমি আর আপনি যতই সহোদর ভাই বোন হই না কেন, চরম পর্যায়ে মারামারি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে অ্যারেস্ট করবে, যার দোষ তাকে নিয়ে যাবে, ঠিক আছে? অন্তর্কোণ কি আসলে ডক্টর ইউনূস থামাবে নাকি না না, আপনাদের দল থেকে থামাবে? আইন শৃঙ্খলা দল তো অবশ্যই থামাচ্ছে। দল আপনি 3000-এর উপরে বহিষ্কার করেছে, তো দল দলের মতো শাস্তি দিচ্ছে, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা নাই। তো যে কারণে দলের নেতারা হয়তো বা আগে যে ভয়টা পেত যে অ্যারেস্ট করানো যেত, সেটা তো এখন করানো সম্ভব না, আমরা পারি না। এটা করতে পারে সরকার। তো সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন অ্যারেস্ট করে না, এগুলাকে ছেড়ে দিয়েছে, কিংবা সৈনিকদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা যখন কিছুই বলে না, তার মানে কি বিএনপি মারামারি করুক, কাটাকাটি করুক, মানুষকে যাতে বোঝানো যায় বিএনপিকে এই কারণে ভোট না দেওয়ার জন্য, কারণ এই জন্যই ভোটটাকে লেন্দি করার চেষ্টা করা হচ্ছে, বিএনপিকে সামনে বিপদে ফেলানোর জন্য। তো এইগুলা বিপদ কিন্তু মানুষ বুঝে। আপনি অ্যারেস্ট করার কথা বলছেন, আবার অ্যারেস্ট হওয়া কি দাগি আসামিরা বিএনপি বের হয়ে আসছে, এমন কি ঘটনা ঘটছে? আপনার দাগি আসামি প্রত্যেকেই চেষ্টা করবে। এই অ্যারেস্টের দাগি আসামি বের করার জন্য কি বিএনপি, শোনেন, বিএনপি কি বলেছে যে এই আসামিটাকে বের করে দাও? নট অনলি নারায়ণগঞ্জের শোডাউন, আপনি শীর্ষ সন্ত্রাসী, বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষ সন্ত্রাসীদেরকে কিন্তু এই 5ই আগস্টের পরে ছেড়ে দেওয়া হয়েছে। আপনার ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনার এই ধরনের অনেক মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে বাইরে অনেক অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কোথায় কোনো খবর নাই। এর উপর শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। দেশের অবস্থা তো চরম খারাপের উপর খারাপ। সেইখানে আমরা তো তদবির করি নাই যে একটা মানুষের যে যত খারাপ ভালো যাই থাকুক না কেন, আমি বলবো না, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তার ফ্যামিলি, তার নিকট আত্মীয়, তার স্বজনেরা ছাড়ানোর জন্য চেষ্টা তদবির করবে, এটাই স্বাভাবিক। আর যদি আপনার পয়সা থাকে, আপনি 500টা তুরন করতে পারেন। আপনার মনে আছে বদির মতো লোক যখন আপনার ইসে নিয়ে ইয়াবার বদি হিসেবে বলা হয়, সেই ইয়াবা সম্রাট অ্যারেস্ট করার পরে, ছাড়ার পরে তার 1500 অধিক আপনার তুরন হয়েছিল শুধু, তো চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। তো একজন বদি যদি 1500-এর উপর তুরন করতে পারে, যে কোনো মানুষই তুরন করাটা, ফুল বিতরণ করাটা, হুন্ডা মহারা দেওয়াটা, এটা তো একটা ব্যাপারের মধ্যে পড়ে। আমি বলবো না যে সে কতটা ভালো কতটা মন্দ, এটা নিয়ে আমার কোনো কথা নাই। স্বল্পতে চলে এসেছে। নাজমুল হক ভাই, আপনি ইনভেস্টমেন্ট সামিট নিয়ে বলছিলেন, তখন আমি মাঝপথে থামিয়েছি। আপনার কি মনে হচ্ছে যে ইনভেস্টমেন্ট সামিট আসলে একটা ফেইলিওর? আমি বলতে চাচ্ছি কি, নতুন দল নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি কি, সরকারের ইনভেস্টমেন্ট সামিট নিয়ে সরকার এই যে যেটা করলো, তাই না, এটার তো অশ্বডিম্ব করবে, এটা পরিষ্কার, বিভিন্ন রিপোর্ট পরিষ্কার হয়ে আসছে। সরকারের কোনটা প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি কোনটা? দেশের আইন শৃঙ্খলা ডেভেলপ করা, ইন্ডাস্ট্রি বন্ধ যেগুলো পরিচালনা করা, এগুলির উপর হামলা হচ্ছে।
আজকে দেখলাম একটা, আমি ইউটিউবে দেখে এখন আস্তে আস্তে গাড়ি দেখলাম যে আপনার কুষ্টিয়ানা কোথায় যেন জেলখানার মধ্যে পলাই গেছে, ঘটনা করছে। তো সরকার তো এগুলি আগে দেখবে। উনি টাকা খুব ভালো উদ্যোগ অর্থনীতি আপনার ইনিস থেকে যেন আপনার অর্থ মন্ত্রণালয় নিচ্ছে বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য, কত এটা গুড সাইন, অর্থনীতি কিন্তু ভালো করতেছে। কিন্তু সরকারের এখানটা প্রশাসনের যে বিষয়টা ভিতরের, এই যে আজকে বলেন প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে বিএনপির দলের মধ্যে যে এটাও করতে পারতো না। হ্যাঁ, বিএনপির লোক অনেক জায়গায় চড়া হচ্ছে, প্রশাসন আমরা দেখতে পাচ্ছি, থানার উপর চড়া হচ্ছে, থানা থেকে বের করে নিয়ে যাচ্ছে। তো প্রশাসনকে এই জায়গাটা স্ট্রিক করে না কেন গভর্নমেন্টের? তার ত্রুটিটা কোথায়? তাকে তো কেউ বলে না যে তুমি ধরতে গেলে তোমাকে ফাঁসি দিয়ে দিব। নো ওয়ান সেজ ইট। আমরা সাপোর্ট করবো, বিএনপি একলাই নাকি দল, আরও দল আছে, সবাই সাপোর্ট করবে, কিন্তু সে করছে না কেন, করতে পারছে না কেন? তাহলে গলতটা কোথায়? আমি মনে হচ্ছি সরকারের এখানে থাকলে প্রায়োরিটি সরকার ঠিক করতে ফেল করছে। এখনও সরকারের উচিত প্রায়োরিটি ঠিক করা যে হাউ দে উইল কন্ডাক্ট এ গুড ইলেকশন। তারা কিভাবে একটা ভালো নির্বাচন করবে, যে নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এক নূতন সরকার গঠনে সহায়তা করতে পারে, একদম নিরপেক্ষভাবে, কোনো উইচ হ্যান্টিং না, যে না আমার ইচ্ছা এবার এই দলটা আসুক বা এই লোকটা, নো, একদম পুরোপুরি জনগণের কাছে সরকারের কাজটাকে এমন করে গড়ে তোলা যাতে জনগণ বুঝতে পারে যে হ্যাঁ আমার ভোটেই সরকারটা নির্বাচিত হবে, অন্য কোনো উপায় না। এই কাজটা করছে না দেখেই সরকারের প্রতি এই সামগ্রিক কর্মকাণ্ডে আমার ধারণা এরকম বিভিন্ন কি বলা যায় দ্বৈততা আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল রাতে আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।